বন্ধুর বোনের বিয়েতে এসেছি। চারপাশে খুব হই হুল্লোড়। বরাবরই আমার এই চেঁচামেচি ভালো লাগে না। আজ গায়ে হলুদ, কাল বিয়ে, সবাই খুব আনন্দ করছে। আমার বিরক্ত লাগছে। তাই বন্ধুকে গিয়ে বললাম, আমি তোর রুমে গিয়ে একটু রেস্ট নেই, আমার এসব ভালো লাগে না। বন্ধুও ওর রুমে যেতে বলল। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই তো হলো যত ঝামেলা। ডান দিকে না বাম দিকে বলল। ডান দিকেই বলেছে। বন্ধুর রুমের দরজা খুলে ভেতরে যেতেই যা দেখলাম, বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। রুমে ঢুকতেই দেখি একটা মেয়ে শাড়ি কুচি ঠিক করছে, আর শাড়ির আঁচল বুকে নেই। হঠাৎ করেই আমার চোখ চলে যায় মেয়েটার নাভির দিকে। মেয়েটা আমাকে দেখেই চিৎকার করতে যাবে, তখনই আমি দৌড়ে গিয়ে মেয়েটার মুখ চেপে ধরে বললাম, এই চুপ চুপ, আমি কিছুই দেখিনি। উম উম ও সরি। বলেই মুখটা ছেড়ে দিতেই মেয়েটা বড় বড় নিঃশ্বাস নিতে নিতে শাড়ির আঁচলটা কোনো রকমে বুকের উপর চড়িয়ে নিয়ে বলে, এই, আপনি কি হুট করে এভাবে রুমে ঢুকছেন কেন? ম্যানার্স বলতে একটা শব্দ আছে, সেটা কি জানেন না? রুমে ঢুকতে হলে নক করতে হয়। আরে ম্যাডাম, কুল কুল, ভুলটা তো আপনারই। ভুলটা আমার মানে? আপনি নক না করেই ঢুকেছেন, আবার বলছেন আমার ভুল? দেখুন ম্যাডাম, আপনি যদি দরজাটা বন্ধ করে চেঞ্জ করতেন, তাহলে আমি এভাবে ঢুকতে পারতাম না, তাই না? আর কিছু দেখতেই পারতাম না। এই মিস্টার, কি দেখেছেন আপনি? একটু আগেই তো বললেন আমি কিছু দেখিনি। না, তেমন কিছু দেখিনি, তবে শাট আপ! আপনি কে বলুন তো? আপনাকে এখানে আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। আমি রবিন, আকাশের বন্ধু। আপনি? আপনি আকাশ ভাইয়ের বন্ধু, ঢাকা থেকে এসেছেন। আপনি কি করে জানেন আমি ঢাকা থেকে এসেছি? আপনি কে বলুন তো? আকাশ ভাই বলেছে ঢাকা থেকে তার একটা বাদর বন্ধু আসবে, আর সে যে এতটা বাদর সেটা জানা ছিল না। দেখুন মিস, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাকে দেখে আপনার কোন অ্যাঙ্গেল থেকে বাদর মনে হয় বলুন তো? শুধু বাদর না, সাদা বাদর, ঢলা কোমর, নেংটি ইঁদুর। দেখুন মিস, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। গালি কিন্তু আমিও দিতে পারি। দে না দে, দেখি কত পারিস, দে। আপনি আমাকে তুই করে বলছেন? আপনার সাহস তো কম না? বেশ করেছি, প্রয়োজন হলে আবার বলবো। আপনি একটা ঝগড়ুটে পেতনি। তুই আমাকে পেতনি বললি, আবার ঝগড়ুটে? তোকে তো আজ আমি... কিচ্ছু করতে পারবেন না। একটু নড়াচড়া করলেই শাড়িটা খুলে পড়ে যাবে। আবার সেই দৃশ্যটা দেখে ইউ, আমি তোকে... কিছু বলতে যাবে, তার আগে আমি মেয়েটির গালে চুমু দিয়ে দিলাম এক দৌড়ে সোজা আকাশের কাছে। আকাশ জানতে চাই এমন করে দৌড়াচ্ছি কেন। কিছু না বলে ওর হাতে থাকা ম্যাঙ্গো জুসের গ্লাসটা নিয়ে এক চুমুকে শেষ করে ওর হাতে খালি গ্লাসটা ধরিয়ে দিয়ে ফাঁকা একটা জায়গায় চেয়ার নিয়ে বসে পড়লাম। এদিকে মেয়েটি পাথরের মতো দাঁড়িয়ে আছে রবিনের কাণ্ডে। একটু পর নিচ থেকে ডাকাডাকি শুনে হুঁশ ফিরে মেয়েটির। কি মেয়ে মেয়ে করছি সেই কখন থেকে। চলুন আমাদের গল্পের নায়ক আর নায়িকার সাথে পরিচয় হয়ে নেওয়া যাক। আমাদের গল্পের নায়ক রবিন খান, বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা ইকবাল খান এই শহরের টপ বিজনেসম্যান। রবিন এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। আমাদের গল্পের নায়িকা সুব্রতা জামান, আব্বু আম্মুর একমাত্র মেয়ে। বাবা সৈয়দ জামান একজন নামকরা ব্যবসায়ী, আর সুব্রতার মা, সুব্রতার বয়স যখন 5 বছর তখন মারা যায়। সুব্রতাও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছে। আকাশের চাচাতো বোন সুব্রতা। সুব্রতা মনে মনে রবিনের 14 গোষ্ঠীর পূজা করছে আর বলছে, শালা উগান্ডা, তোর কত বড় সাহস! তুই এই সুব্রতা জামানকে চুমু দিস? একবার তোকে পাই, তোর 14 গোষ্ঠীর নাম যদি আমি না ভুলিয়ে দেই, আমার নামও সুব্রতা না। বলে সুব্রতা কোনো রকমে রেডি হয়ে নিচে এসে রুহির সাথে কথা বলে কিছু সময়। রুহি হলো আকাশের বোন, যার বিয়ের জন্য সবার এখানে আসা। সুব্রতা হাঁটতে হাঁটতে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই কেউ তাকে ধরে ফেলে। সুব্রতা চোখ খুলে দেখে এটা তো সেই ছেলেটা যে একটু আগে তাকে চুমু দিয়ে দৌড় দিয়েছে, মানে রবিন। সুব্রতা রবিনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, এই মিস্টার, আবার আপনি? ভালোই হলো, আপনাকে পেয়ে গেলাম। আপনাকেই খুঁজছিলাম আমি মনে মনে। আচ্ছা, আমাকে খুঁজছিলেন কেন? প্রথম দেখায় প্রেমে পড়ে গেছেন বুঝি? সুব্রতা কিছু বলতে যাবে তার আগেই রবিন আবার বলে, থাক থাক, কষ্ট করে আর কিছু বলতে হবে না। আমি বুঝে গেছি তুমি আমায় কি বলতে চাও। আসলে তোমাকে প্রথম দেখে আমিও তোমার প্রেমে পড়ে গেছি। এই মিয়া, একা একা বক বক না করে আমাকে বলতে দিবেন? নিজে নিজেই সব বলে যাচ্ছে।
ঠিক আছে বলো, না হলে পরে বলবে আমি কিছু বলতে দেইনি। আপনার সাহস হয় কি করে এই সুব্রতা জামানকে কিস করার? শুভ্রতা আবার কে? আমি সুব্রতা। আপনার সাহস হয় কি করে আমাকে কিস করার? দেখো, কিস করতে সাহস লাগে না, জানতে হয়। আর ইউ ম্যাড? একটা অপরিচিত মেয়েকে আপনি কিস করে আবার এসব বলছেন? ঠিক আছে, তখন আমি করেছি কিস, এখন তুমি করে দাও সমানে সমানে কিস, হিসাব বরাবর। ইস, শখ কত আমি ওনাকে কিস করব। ওকে, কিস করতে হবে না, বন্ধুত্ব তো করতে পারো। আমি আপনার সাথে কেন বন্ধুত্ব করতে যাব? আপনি আমার কতটা বড় সেটা জানেন? বন্ধুত্বে বড় ছোট ধনী গরিব দেখে হয় না, আমি তোমার ফ্রেন্ড হতে চাই, তুমি ভেবে দেখো কি করবে। বলেই সেখান থেকে চলে যায়। একটু পর গায়ে হলুদের কাজ শুরু হয়ে যায়। সবাই রাহির গায়ে হলুদ দিয়ে দেয়। দেখতে দেখতে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যায়। এরপর সবাই একসাথে ডান্স করে। হঠাৎ আকাশ মাইক্রোফোনে হাত নিয়ে রবিনকে গান গাইতে বলে। শুভ্রতা মনে মনে বলে, এই বাদুরটা গান গাইতে জানে নাকি? রবিন আসার সময় সাথে করে গিটার নিয়ে এসেছে। রবিন মাঝে মাঝেই গান করে, স্কুল কলেজ এমনকি ভার্সিটিতে গান করে, অনেক পুরস্কার পেয়েছে। রবিন গিটার হাতে নিয়ে টুংটাং আওয়াজ তুলে সুব্রতার দিকে তাকিয়ে গান গাইতে শুরু করে। সারা রাত ভোর চোখের ভিতর স্বপ্নে তোমার আনাগোনা, নেমে আসে ভোর থাকে তবু ঘোর, হাওয়ায় হাওয়ায় জানা শোনা, তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। গান শেষ হয়ে গেছে, কিন্তু সুব্রতা এখনো রবিনের গানের মাঝে ডুবে আছে, আর রবিনও তাকিয়ে আছে সুব্রতার চোখের দিকে। সবার হাততালির শব্দে দুজনের ঘোর কাটে। দুজন দুজনের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। এরপর দেখতে দেখতে গায়ে হলুদ, বিয়ে সব শেষ হয়ে যায়। এর মধ্যে রবিন আর সুব্রতার মাঝে খুব ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হয়। দুজন দুজনের সম্পর্কে সবকিছু জানে। আজ রবিন চলে যাবে ঢাকা, তাই সুব্রতার মন খারাপ। সুব্রতা ছাদে একা একা দাঁড়িয়ে আছে। রবিন সুব্রতাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে। এসে দেখে সুব্রতা মন খারাপ করে গ্রিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রবিন সুব্রতার কাছে এসে বলে, তুমি এখানে? আর আমি তোমাকে কত জায়গায় খুঁজলাম, কি হয়েছে তোমার? কোনো কারণে মন খারাপ? আমরা আর দুদিন পরে যাব, তুমি থেকে যাও না এই দুদিন। ইচ্ছে থাকলেও পারছি না, আমার শরীরটা একটু অসুস্থ, তাই যেতেই হবে। আর 2 দিন পর তুমিও তো ঢাকায় যাচ্ছ, আমাদের দেখা তো হবেই। আমি এখন আর এক সেকেন্ডও তোমার থেকে দূরে থাকতে পারবো না রবিন। তার মানে তুমি আমাকে ভালোবাসো? এখনো বলতে হবে? তুমি বোঝো না, আমি সেই প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি। ইচ্ছে করেই তোমার সাথে কথা বলার জন্য ঝগড়া করেছি। ভাবলাম তুমি আমাকে প্রপোজ করবে, কিন্তু তার হলো কই। আমিও তো সেই প্রথম যেদিন তোমাকে দেখেছি তোমার প্রেমে পড়ে গেছি, বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি। ভয় হতো তুমি যদি না করে দাও আর রাগ করে আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দাও, তাই। বুদ্ধ একটা, আমার চোখের ভাষা তুমি বোঝো না? এখন খুব বুঝতে পারছি। তাহলে প্রপোজ করো। রবিন আশেপাশে তাকিয়ে কিছু খুঁজছে। দেখে ছাদের একপাশে কিছু কালো গোলাপের গাছ, আর একটাই ফুল আছে তাতে। রবিন গিয়ে ফুলটা ছিঁড়ে এনে সুব্রতার সামনে হাঁটু ভাঁজ করে বসে ফুলটা এগিয়ে দিয়ে বলে, বুকের ভেতর স্বপ্ন নিয়ে তোমার কাছে আমার ছুটে আসা, দাও না প্রিয়া, দাও না তুমি অনন্তকাল তোমার ভালোবাসা, তুমি আপন করে নাও না আমাকে, আমি ভালোবাসি ভালোবাসি তোমাকে। একবার শুধু তোমার হাতটা ধরার সুযোগ দাও শুভ্রতা, কথা দিলাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার হাত আমি ছাড়বো না, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প নয়। সুব্রতা রবিনের সামনে বসে ফুলটা হাতে নিয়ে খুব শক্ত করে রবিনকে জড়িয়ে ধরে। এভাবে কিছু সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকে। কিছু সময় পর দুজনে একসাথে নিচে চলে আসে। রবিন সবকিছু গুছিয়ে নিয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে আসে নিজের বাসায়। বাসায় এসে তার আব্বু আম্মুকে সুব্রতার কথা জানাতেই তারা খুশি। খুব দ্রুত তারা শুভ্রকে বউ করে আনবে বলে জানায়। রবিন তার আব্বু আম্মুকে জড়িয়ে ধরে বলে, আমার বেস্ট আব্বু আম্মু, তোমাদের কোনো তুলনা নেই। বলেই তার আব্বু আম্মুর গালে চুমু দিয়ে নিজের রুমে নিয়ে সুব্রতাকে কল করে। রবিনের নাম্বার দেখে সুব্রতার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। কল রিসিভ করে রবিন বলে,
হ্যালো মিসেস খান। এখনো মিসেস খান হয়নি স্যার। তবে খুব দ্রুত হয়ে যাবে। তাই? তা কি করে শুনি? এরপর রবিন তার আব্বু আম্মুর সাথে কথা হয়েছে সবটা বলে। সব শুনে সুব্রতা অনেক খুশি হয়। সুব্রতা বলে, সত্যি বলছো তুমি? সত্যি বলছি, আমার মিষ্টি বউটা। বউ শব্দটা শুনে সুব্রতার মনে এক অদ্ভুত অনুভূতি খেলা করে যায়। এরপর আরো কিছু সময় কথা বলে কল কেটে দুজনেই ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে কেটে যায় আরো 2টো দিন। সুব্রতাও তার আব্বুকে রবিনের কথা বলে। সুব্রতার আব্বু আকাশের কাছ থেকে শুনেছে রবিনের সম্পর্কে। সব শুনে তারও খুব পছন্দ হয় রবিনকে। সুব্রতার আব্বু সুব্রতাকে বলে রবিনকে তার আব্বু আম্মুকে নিয়ে আসতে। সুব্রতা রবিনকে বলে। রবিন তার আব্বু আম্মুকে নিয়ে সুব্রতার পাশে আসে। দুই পরিবার মিলে রবিন আর সুব্রতার বিয়ের দিন তারিখ ঠিক করে। আগামী শুক্রবার তাদের বিয়ে। বিয়ের সকল শপিং করে ফেলেছে এই 2 দিনে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। আজ রবিন আর সুব্রতার বিয়ে। সুব্রতাকে লাল রঙের লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে ম্যাচিং জুয়েলারি। সুব্রতাকে দেখতে একদম পুতুলের মতো লাগছে। রবিনও সুব্রতার সাথে ম্যাচিং করে লাল শেরওয়ানি পরেছে। রবিনকে দেখতে রাজকুমারের মতো লাগছে। সুব্রতার বান্ধবীরা সুব্রতাকে এনে রবিনের পাশে বসিয়ে দেয়। রবিনের চোখ ফিরছে না সুব্রতার দিক থেকে। একটু পর কাজে এসে বিয়ের কাজ সম্পূর্ণ করে। বিদায়ের সময় সুব্রতা তার আব্বুকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। অতঃপর গাড়ি করে চলে আসে রবিনদের বাসায়। সবাই নতুন বউকে বরণ করে। এরপর রবিনের কাজিনরা সুব্রতাকে রবিনের রুমে রেখে চলে আসে। একটু পর রবিন রুমে যেতেই সুব্রতা এসে রবিনের পায়ে হাত দিয়ে সালাম করে। রবিন সুব্রতাকে ধরে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। এরপর দুজনে উঁচু করে নতুন জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া চায়। নামাজ শেষ করে রবিন সুব্রতাকে কোলে করে বিছানায় শুয়ে দেয়। রবিন ও সুব্রতার পাশে শুয়ে বুকে মাথা রেখে বলে, আজ আমাদের জীবনের সবচেয়ে মধুর রাত। আজ আমি অনেক খুশি, যাকে চেয়েছি তাকেই পেয়েছি। আমি সত্যি অনেক লাকি। আমি আজ খুব খুশি। আমার ভালোবাসার মানুষটা এখন আমার, আর কেউ আমাদের দূরে রাখতে পারবে না। তোমার মনে আছে প্রপোজ করার সময় বলেছিলাম আমি তোমার হতে চাই? এটা মিথ্যে কোনো গল্প নয়। মনে আছে। সেই মুহূর্তটা আমি কখনো ভুলবো না। শুধু সেই মুহূর্তটা নয়, আজ থেকে তোমার আর আমার প্রতিটা মুহূর্ত আমাদের হৃদয়ে গেঁথে থাকবে। সারা জীবন এভাবেই তোমার বুকে মাথা রেখে থাকতে চাই। আমিও চাই সারা জীবন এভাবে তোমার মাথাটা আমার বুকে জড়িয়ে রাখতে। এই আমার না খুব আদর পাচ্ছে। একটু লজ্জা নেই তোমার, তাই না? লজ্জা করলে আজকে রাতে আর কিছুই পাবো না। সো নো লজ্জা, অনলি রোমান্স। বলেই সুব্রতার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে নেয়। এরপর ধীরে ধীরে দুজন হারিয়ে যায় এক সুন্দর স্বপ্নের রাজ্যে। আর কিছু লিখতে পারছি না, লেখকের লজ্জা করছে। এদের এবার একা ছেড়ে দেন। বুঝতেই পারছেন আজ বাসর রাত, কত কিছু হবে। আপনারা এইভাবে তাকিয়ে থাকলে দুজন তো লজ্জা পাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন। ভালো থাকুন, ভালো রাখুন। ভালোবাসা অবিরাম।